তিনি দেশের প্রথম নাগরিক, সকল আইনি ব্যবস্থার ঊর্ধ্বে তার স্থান। কিন্তু রাষ্ট্রপতির এই জাঁকজমকপূর্ণ পদটি কি শুধুই মুকুট, নাকি তা কাচের তৈরি এক ভঙ্গুর প্রাসাদ? একটি স্বাক্ষর, একটি অভিশংসন, কিংবা রাজনীতির একটি ঝোড়ো হাওয়া মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দিতে পারে রাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদা। কিন্তু বাংলাদেশের একজন মহামান্য রাষ্ট্রপতিকে কি চাইলেই সরিয়ে দেওয়া যায়? তিনি কি নিজেই ছেড়ে যেতে পারেন এই রাজসিংহাসন, নাকি ক্ষমতার এই শীর্ষপদ শূন্য হওয়ার পেছনে লুকিয়ে আছে কোনো সাংবিধানিক নাটকীয়তা? আজকে আমরা উন্মোচন করব বাংলাদেশের রাষ্ট্রপতি পদত্যাগে সেই জটিল এবং অবিশ্বাস্য গোপন গলিপথ। ভেবে দেখুন তো, একজন মানুষ যার হাতে পুরো রাষ্ট্রের সম্মান, তিনি কি কোনো কারণ না দেখিয়েই হুট করে বলে দিতে পারেন, আমি আর থাকছি না? হ্যাঁ, তিনি পারেন। আমাদের সংবিধানের 50 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে এই অবাধ স্বাধীনতা দিয়েছে। তিনি যদি মনে করেন দায়িত্বের বোঝা আর টানবেন না, তবে কোনো ব্যাখ্যা না দিয়েই শুধুমাত্র স্পিকারের টেবিলে একটি স্বাক্ষর করা পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে রাজপ্রাসাদ থেকে তিনি বেরিয়ে যেতে পারেন। স্পিকারের হাতে সেই চিঠি পৌঁছানো মাত্রই দেশের সবচেয়ে ক্ষমতাধর পদটি ফাঁকা হয়ে যায়। কোনো আলোচনা নয়, কোনো ভোট নয়, স্রেফ এক টুকরো কাগজেই শেষ হয় রাষ্ট্রপ্রধানের অধ্যায়। কিন্তু রাষ্ট্রপতি যদি নিজ থেকে চেয়ার ছাড়তে না চান, আর তিনি যদি সংবিধান লঙ্ঘন করেন কিংবা মারাত্মক কোনো অপরাধের সাথে জড়িয়ে পড়েন, তখনই শুরু হয় রাজনীতির সবচেয়ে রোমাঞ্চকর খেলা, অভিশংসন। সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদ সংসদকে দিয়েছে এক অদৃশ্য তরবারি। সংসদের অন্তত অর্ধেক সদস্যকে একজোট হয়ে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ নোটিশ দিতে হয়। শুরু হবে নোটিশের পরবর্তী 14 দিনের কাউন্টডাউন। রাষ্ট্রপতির সামনে সুযোগ থাকবে সংসদে এসে নিজের আত্মপক্ষ সমর্থন করার। কিন্তু সংসদ সদস্যের 2/3 যদি একমত হয় তার বিরুদ্ধে ভোট দেয়, তবে ঠিক ওই মুহূর্তে রাষ্ট্রপতি তার পদ হারাবেন। এটি কোনো সাধারণ বিচার নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব সংসদের এক চূড়ান্ত রায়। মানুষ মাত্রই নশ্বর, আর রাজনীতি নির্মম। সংবিধানের 53 নম্বর অনুচ্ছেদ আমাদের মনে করিয়ে দেয়, মহামান্য রাষ্ট্রপতিও শারীরিক ও মানসিক অসুস্থতার কাছে পরাজিত হতে পারেন। যদি কোনো রাষ্ট্রপতি গুরুতর অসুস্থ হয়ে পড়েন কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে দায়িত্ব পালনে অক্ষম হন, তবে স্পিকার একটা উচ্চ পর্যায়ে মেডিকেল বোর্ড গঠন করেন। ডাক্তারদের সেই রিপোর্ট যদি বলে রাষ্ট্রপতি আর সক্ষম নন, আর সংসদ যদি তাতে সায় দেয়, তবে জাতীয় স্বার্থে মহামান্যকে বিদায় দিতেই হয়। ক্ষমতার শীর্ষে দাঁড়িয়েও মানুষের শারীরিক সীমাবদ্ধতা কীভাবে ইতিহাস বদলে দেয়, এটি তার এক জ্বলন্ত উদাহরণ। কিন্তু সংবিধানে যা লেখা থাকে, ইতিহাস সবসময় কেবল সেই ধারায় চলে না। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, রাজপথের গর্জন আর জনতার বাঁধ ভাঙা জোয়ারের সামনে অনেক সময় সংবিধানের অনুচ্ছেদগুলো গৌণ হয়ে যায়। 1990-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংকটকালে দেখা গেছে, তীব্র জনদাবি ও রাজনৈতিক অচল অবস্থা যখন তৈরি হয়, তখন নৈতিক চাপ বা পদত্যাগের সমঝোতাই হয়ে ওঠে একমাত্র পথ। আইনের বাইরে গিয়ে যখন রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে, তখন রাষ্ট্রপতির পদত্যাগ কেবল আইনি বিষয় থাকে না, তা হয়ে ওঠে একটি দেশের ভাগ্য নির্ধারণের মোড়। এখন ভাবুন তো, রাষ্ট্রপতির বিদায়ের পর এই বিশাল রাষ্ট্র চলবে কিভাবে? তৈরি হবে কি কোনো ভয়াবহ শাসনতান্ত্রিক শূন্যতা? না, সংবিধান সেই ফাঁদ আটকে দিয়েছে আগেই। 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করা মাত্রই স্পিকার স্বয়ং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। আর 130 নম্বর অনুচ্ছেদ ঘড়ির কাঁটা চালু করে দেয়, ঠিক 90 দিনের মধ্যে সংসদকে নির্বাচন করে নিতে হবে নতুন রাষ্ট্রপতিকে। অর্থাৎ ব্যক্তি চলে যান, কিন্তু রাষ্ট্র কখনো থেমে থাকে না। রাষ্ট্রপতির পদটি কেবল একটি ব্যক্তি বা একটি ক্ষমতার প্রতীক নয়, এটি আমাদের সংবিধান ও গণতান্ত্রিক কাঠামোর স্তম্ভ। পদত্যাগ, অভিশংসন কিংবা শারীরিক অক্ষমতা, কারণ যাই হোক না কেন, সংবিধানের এই নিয়মগুলো আমাদের শেখায় যে কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নন। দিন শেষে ক্ষমতা আসে, ক্ষমতা যায়, রয়ে যায় কেবল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও তার মূল সংবিধান।